দাদাকে আইবুড়ো ভাত খাওয়ালাম। একা হাতে এত রান্না, সংসারের কাজ, ছেলের স্কুল সবটাই একটাই সামলাতে হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, প্রথমে ভয়েস দেওয়ার আগে একটা কথা বলে নিচ্ছি। তো আমাদের এখানে হচ্ছে কালকে ভোর থেকে হচ্ছে এক নাম শুরু হয়েছে গান। তো সেই জন্য যেহেতু খুব একটা দূরত্ব নেই আমাদের বাড়ি থেকে, কাছাকাছি, তো সেই জন্য একটু আওয়াজ আসছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তো যদি আওয়াজটা এসে থাকে তো সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তোমরা তো জানোই এক নাম কিন্তু যত মানে 2 দিন হয় 3 দিন, যে কদিনই হোক, একদম সারা রাত দিন 24 ঘন্টাই হয়, একদমই থামানো যাবে না। মানে একটা দল ঢুকতে না ঢুকতে আরেকটা দল সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে, মানে আরেকটা দল বেরোতে বেরোতে আরেকটা ঢুকতেই হবে সঙ্গে সঙ্গে। যেহেতু এক নাম গান কিন্তু 24 ঘন্টাই হয়, রাত দিন সবসময় হয়, যতদিন হওয়ার আছে ততদিনই কিন্তু হতেই থাকবে, 1 মিনিটের জন্য হলো বন্ধ করা যাবে না। তো যাই হোক, যেহেতু এখানে হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, তো সেই জন্য বলছি, হয়তো ভয়েস দেওয়ার সময় একটু আওয়াজ আসবে কিনা আমি বুঝতে পারছি না। যদি এসে থাকে তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো যাই হোক, সকালবেলা উঠে পড়েছি সংসারের কাজকর্ম করতে। একটু সকাল সকালে উঠেছি, কারণ আজকে প্রচুর রান্না আছে। দাদাকে আইবুড়ো ভাত খাবো। তোমরা তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছো, দাদা আসবে আজকে আইবুড়ো ভাত খেতে। অলরেডি 2টো দাদার খাওয়া হয়ে গেছে, আমি খাওয়াবো আজকে, আরও 2টো বাকি আছে। মানে কালকে একটা খাবে, পরশু দিন একটা খাবে। তো সেই জন্য হচ্ছে মানে পরপর একজন করে বলেই যাচ্ছে। তো যাই হোক, আজকে আসবে আমার এখানে, অনেক দিন ধরেই বলছিলাম আমি। তো ওই দিকে ওর 2টো পড়ে গেছিলো আইবুড়ো ভাত খাওয়া, তো সেই জন্য আসতে পারিনি, তার মধ্যে আমি একটু ব্যস্ত ছিলাম। তো আজকে না খাওয়াতে পারলে একদমই সময় পাবো না, কারণ আজকে হচ্ছে বুধবার, কালকে তো আবার বৃহস্পতিবারে যেহেতু নিরামিষ খাই, আর শুক্রবারে যাবো বৌদিকে আশীর্বাদ করতে, সেদিনও হবে না। আর শনিবার দিন আমাদের নিরামিষ। আর বিয়ের আগের দিন তো হবেই না, যেহেতু সবাই ব্যস্ত থাকবো, বিয়ে বাড়িতে আমাদের যেতে হবে, রবিবারেও আমি পারবো না খাওয়াতে। তো সেই জন্য একটাই অপশান আছে, সেটা হচ্ছে আজকে বুধবারটা। তো সেই জন্য হচ্ছে বুধবারে হচ্ছে আজকে দিনটা খাওয়াবো। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি সংসারের কাজকর্ম করতে। তো আমার একটা বোনও আসবে, তো ওই যেহেতু আলাদা করে খাওয়াতে পারছে না, যেহেতু ওর ছোটো বাচ্চা তো খুবই, তো একা একা না ও সামলাতে পারবে না, রান্না বান্না করতে পারবে না, একটু সমস্যা হয়ে গেল ওর। তো দিদি ওই বলছে যে তোমার কাকা তো নিজেরই কাকুর মেয়ে, তো ওরও বাড়ি কাছাকাছি, এখানেই আর কি, কোতবাড়িতে বাড়ি, মানে গাজলে বাড়ি। আমাদের বাড়িতে খুব একটা দূরত্ব না, এই 2 কিলোমিটার হবে আমার বাড়ি থেকে হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। তো যাই হোক, ওইও আসবে। তো যেহেতু একা একা সামলানোর পক্ষে সম্ভব না, ছোটো ছেলে তো, 2 বছরের ছেলে আছে, 2 বছর এখনও হয়নি। ও প্রচণ্ড চঞ্চল, প্রচণ্ড দুষ্টু, দাঁড়িয়ে থাকে না, মা ছাড়া থাকতেই পারে না, সারাক্ষণ মায়ের পিছন পিছন ঘোরে। তো সেই জন্য একটু আইবুড়ো ভাত খাওয়ালে একটু আয়োজনটা একটু মানে একটু আলাদাভাবে করা উচিত, মানে করতে হয় আর কি, একটু বেশি রান্না, একটু সুন্দর করে গুছিয়ে গেছে সব কিছু করা, আর ওর একার পক্ষে সম্ভব হতে পারবে না। তো ওই আসবে হচ্ছে আমাদের এখানে। তো বলছি, দিদি আমি আলাদা করে খাওয়াতে পারলাম না, তো তুই যখন খাওয়াবি তোর ওখানেই যাবো, তো একসাথে সাথে সব কিছু করে দেবো। আমি বলছি ঠিক আছে, আসিস তাহলে, একটু সমস্যা থাকতেই পারে, তাই না? ওরও খুব ইচ্ছে ছিল আলাদা করে খাওয়ানোর, কিন্তু ওই ছেলের জন্য পেরে উঠতে পারলো না। আর ছেলেটা খুবই চঞ্চল, খুবই, মানে ও একা একা তো থাকবেই না, প্রচণ্ড চঞ্চল, কিছু বাচ্চা হয় না চঞ্চল খুবই, তো সেই জন্য ওর একটু সমস্যা হয়ে গেল দেখে। তো বলছি ঠিক আছে, আমার এখানে আছিস, একসাথে 2 বোনে মিলে একসাথে দাদাকে খাইয়ে দেবো। তো সেই জন্য বোন আসবে, তো ওই আমাকে বলেছে আমি সকালবেলা যাবো, দুজনে মিলে একসাথে রান্না করবো। আমি বলছি ঠিক আছে, আসিস, দুজনে মিলে একসাথেই রান্না করবো। ও বাবা, ওর ছেলেকে সামলাতে সামলাতে আমার রান্না পুরো হয়ে গেছে, মানে সব রান্না করে নিয়েছি, শেষ রান্নাতে একটু নামানোর, মানে ধরো না ঝোলটা নামাবো তার 2 মিনিট আগে ওই ঢুকেছে বাড়িতে, এসে দেখছে আমার সব রান্না হয়ে গেছে। ও কী করবে? আমি ওকে বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমি করে নিয়েছি, আমি বুঝতে পেরেছি তোর অসুবিধা আছে, আর তার মধ্যে অনেকটা দেরি হয়ে গেছে, ও এসে দুপুরের দিকে, আর আমার তো দুপুরের মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে 11:45 দিকে ওই এসে, ওই সময় আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ওর আসার কথা সকালে, আমি ফোন করলাম, বলছে ছেলেকে খাইয়ে যাবো। তাই বললাম ঠিক আছে, আমি তাহলে আমি দেখি টুকিটাকি সব কাজগুলো করি। তো একটা করে রান্না করেই যাচ্ছি, ওর আসার নাম নেই, করেই যাচ্ছে। আমি ভাবলাম হয়তো এইটা রান্না করতে করতে চলে আসবে, ভাবলাম ওর বসায় থাকবো, একটা করে এগিয়ে রাখি, ও এসে নেই 2টো একটা রান্না করে নেবে। ও বাবা, ও তো আসার নামই নেই। সেই আমার রান্না কমপ্লিট, বললাম তো শেষের রান্না নামানোর 2 মিনিট আগে ওই ঢুকেছে বাড়িতে, এসেই আমাকে বলছে তো রান্না হয়ে গেল, আমি এত দেরি করে আসলাম। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। তো হচ্ছে তারপরে ওর দেরি হয়ে গেছিলো আজকে। তো যাই হোক, এদিকে সকালবেলা বাসি কাজকর্মগুলো করি। বাবানের পাপা এখনও বাজারে যায়নি, বাজারে যাবে। বাবানের পাপার স্কুল আছে, ছেলেরও স্কুল আছে। তো ছেলের আজকে লাস্ট স্কুল, কারণ হচ্ছে কালকে তো বৃহস্পতিবার তো বাবানের স্কুল ছুটি থাকে বৃহস্পতিবার করে, আর শুক্রবার থেকে তো বাবানের পরীক্ষা শুরু হলো, তো সেই জন্য ক্লাস একদমই বন্ধ হয়ে যাবে, শুধু আজকের দিনটাই আছে। তো আজকে বাবানকে পাঠাবো। তো এই বছর তো যেহেতু এটা ফাইনাল পরীক্ষা চলছে, তো এই বছর ক্লাসে 2-এ পড়ে বাবান, তো 2-এর এবার লাস্ট আজকে ক্লাস, সেই তো 3-তে উঠবে, তারপরে হচ্ছে নতুন ক্লাস আবার শুরু হবে, মানে পরীক্ষা দেওয়ার পর।
সেই জন্য তো যাই হোক, আজকে ভাবলাম তাহলে স্কুলে পাঠাই ছেলেটাকে, আজকে যেহেতু লাস্ট আছে ক্লাসটা। এইদিকে আমি বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছি, উঠানটা ঝাড় দিচ্ছি, আর বাবানের বাবা দিচ্ছে গাছের জল। ও বলছে, আমি বললাম কি তুমি দিয়ে দাও গাছের জল, এইদিকে সময় নেই, অনেক কিছু বাকি আছে, রান্নাবান্না করতে হবে, তুমি গাছের জলটা দিয়ে এই কি রাখো। গাছে জল দিতে হতো। তো যাই হোক, এই যে দুপাশে দুটো মিনি টগরের গাছ আছে, দেখেছো কত পাতা হলুদ হলুদ হয়ে আছে, প্রতিদিন দুটো একটা করে নিচে পড়ে থাকে, আর মানে একটু গাছে ধাক্কা লাগলেও ঝরঝর করে পাতাগুলো পড়ে। আর দেখছো দুটো গাছে কতগুলো পাতা, ছোট ছোট মিনি টগরে তো জানো পাতাগুলো কত ছোট ছোট হয়, ফুলগুলোও ছোট ছোট, পাতাগুলোও ছোট ছোট। তো সেই জন্য গাছগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যত হলুদ পাতা ছিল সব পাতাগুলো ফেলে তারপরে এখন এই যে ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি। আসলে ক্যামেরা যতটা বোঝা যাচ্ছে না, তার থেকেও বেশি কিন্তু পাতা এখানে আছে, অনেকগুলো পাতাগুলো ঝরে ঝরে, মানে ঝাঁকানোর অনেক পাতা ঝরে পড়েছে, মানে হলুদ যতগুলো ছিল প্রতিদিন অল্প অল্প করে ঝরে পড়ে, গাছের নিচ দিয়ে সবসময় বিছিয়ে থাকে। যখন ঝাড় দেয় তখন তো পরিষ্কার থাকে, আর যখন ঝাড় দেয় না তখন তো আবার নিচ দিয়ে বিছিয়ে থাকে, ভালোও লাগে না। তো ভাবলাম একবারে ঝাঁকিয়ে নিই, পরে না দুটো একটা পড়ছে ঠিক আছে, তার জন্য ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পরিষ্কার করলাম। তো এদিকে সকালবেলা সব কাজকর্ম হয়ে গেছে বাসি, সেরকম আর আজকে ঘরটরগুলো মুছলাম না, ওভাবেই রাখলাম, কারণ অনেক কিছু দেরি হয়ে যাবে রান্নাবান্নায়, আবার বাবানের স্কুল আছে, বাবানের পাপার স্কুল আছে। তো যাই হোক, ছিল ঘরে 1 কিলো দুধ, তারপর ওটা দিয়ে হচ্ছে আমি করব এখন পনির করব। তো ওদিকে দুধটা গরম করতে বসালাম, আর এদিকে পোলাও করব, মানে আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি সকাল সকালই। তো এদিকে পোলাও করব, তো সেই জন্য এই যে চাল নিয়েছি, দেড় বাটি চাল নিলাম। তো যাই হোক, এর মাঝে বাবানের পাপা এদিকে রান্নাটা বসালাম, তারপরে বাবানের পাপা গেছে গাজলে, ওই মাছ আনবে আর মাংস আনবে, তো সেই জন্য ও গেল গাজলে। তো ভাবলাম তুমি যাও, এদিকে আমি কাজগুলো সারি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে দুধটা গরম করতে বসিয়েছি, যেহেতু দুধ দিয়ে পনির রান্না করব সেই জন্য। তো যাই হোক, এদিকে চিরাটা মানে এগুলো আবার ছিল চিরা, তারপরে হচ্ছে জিরা, এগুলো ঢালা হয়নি, তো ওগুলো আমি আবার ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর তারপরে হচ্ছে এদিকে এই যে এখন পনিরটা করব। তো যাই হোক, এদিকে দিয়ে দিলাম ভিনিগার, যেহেতু আমি পনিরটা ভিনিগার দিয়ে, মানে ছানাটা ফাটাই আর কি দুধটা, ওটা ভিনিগার দিয়ে করা হয়, তো সেই জন্য ভিনিগার দিয়ে দেখো একদম সুন্দর হয়ে গেছে। তো এখন যাই হোক, ছানাটা ছেঁকে নিয়ে ওখানে আমি চাপা দিয়ে রাখলাম, যাতে পনিরটা পনির মতো হয়ে যায়, সেট হয়ে যায়। আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। যাই হোক, আজকে 1 হাঁড়ি ভাতই রান্না করতে হবে, অনেকেই, তার মধ্যে বোন আসবে, বোনের বর আছে, দাদা আছে, আমরা সবাই আছি, লেগেই যাবে ভাত। তো সেই জন্য একটু বেশি করেই চালটা, মানে যত 1 কিলো ধরেতে চাল, তো 1 কিলো চালই রান্না করলাম আমি। আর ওখানে তো পোলাও আছে, হয়ে যাবে, পোলাও অনেকটা আছে। তো যাই হোক, এদিকে সবজিগুলো কেটে নিই, আর আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল, যেহেতু ডাল রান্না করবো একটু, তো সেই জন্য একটু ডাল বসিয়ে দিলাম। তো ওইদিকে ডালটা সেদ্ধ হোক, আর তখন আমি পনিরের জন্য সব কিছু রেডি করে নিই। মশলা করতে হবে, পনিরটা কাটতে হবে, তো পনিরের জন্য আলুগুলো ছোট ছোট করে আমি কেটে নেবো। তো এই যে আলুগুলো প্রথমে ছিলে নিচ্ছি, নিয়ে তারপর পনিরের জন্য ছোট ছোট করে কেটে নেবো। যেহেতু পনির আলুগুলো একটু ছোটো ছোটোই হয়, তো সেই জন্য সব কটা আলু কিন্তু ছোটো ছোটো করে কেটে নেবো। আর ওইদিকে ভাতটাও হচ্ছে, ডালটাও হচ্ছে। তো ভাতটা হতেও সময় লাগবে, যেহেতু অনেকগুলো চালি আজকে রান্না করলাম, মানে 1 হাঁড়ি ভাত আমার এই হাঁড়িতেও হয়ে যায়, অনেকেরই হয়ে যায়। একটা বড় হাঁড়ি আছে অনেক বড়, ওটা আর বের করি না, যেহেতু ওটা লাগে না, এটাতেই বেস্ট হয়ে যায় সুন্দর, তো শোনো ওটা আর বের করা হয় না। তো যাই হোক, এদিকে পনিরের জন্য আলু কেটে নিয়ে চলে আসলাম ফ্রিজে সবজি বের করতে, একটু ভাজা টাজা কিছু করব। তো সেই জন্য বেগুন ভাজা করব, পটল ভাজা করব, আলু ফুলকপি ভাজা করব, তারপরে একটু কলা আছে, কাঁচা কলা, ওটা একটু ভাজা করব। তো সেই জন্য এই সবজিগুলো যা যা ছিল টুকিটাকি করে একটু বের করে নিয়েছি, সব দুটো একটা করে সবজি। তো ওইদিকে সবজিগুলো মোটামুটি ভালোই বের করে নিলাম, মানে যেটা যেটা লাগবে, আদা, এগুলো, লঙ্কা, যা যা লাগবে সবটাই কিন্তু বের করে নিয়েছি। আর আমি সব সবজি বেশিরভাগ প্লাস্টিকেই রাখি, অন্য কিছুতে রাখা হয় না, তো সেই জন্য বেশিরভাগ সবজিগুলো আমার প্লাস্টিকের মধ্যেই থাকে। তো এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, তো বেশি করিনি, অল্প করে ডাল করছি, যেহেতু এমনিতে অনেক কিছু রান্নাবান্না আছে, সেই জন্য বেশি ডাল রান্না করলাম না, অল্প করেই ডাল রান্না করলাম। তো যাই হোক, এদিকে রান্নাবান্না করি, ততক্ষণে হচ্ছে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই। বিথিকা সরকার দিদিভাই বলেছে, তোমার ভিডিও খুব ভালো লাগলো, ফার্স্ট কমেন্ট বোন, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। বিউটি মেকওভার অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, খুব ভালো গো, তোমার কথাগুলো ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। শিকদার শর্টস থেকে দিদিভাই বলেছে, শাখা বাঁধানোটা খুব সুন্দর হয়েছে, কত গ্রাম আছে গো? শাখা বাঁধানোটা হচ্ছে 3 গ্রাম আছে, তো 3 গ্রামের মানে ওজনেই বানানো হয়েছিল, যেহেতু আমার বৌদি খুবই রোগা, মানে খুবই রোগা, হাতের শাখাগুলো খুবই ছোট ছোট, শাখা দেখলে কেউ বিশ্বাসই করে না, যে মনে হচ্ছে যে না, সবাই ভাবে আমি ছোট সাইজের শাখা নিয়েছি। আমি সবাইকে বলি না, যেই মাপটা দিয়েছি সেই মাপেই নেওয়া হয়েছে, প্রচণ্ড রোগা, তো খুবই ছোট ছোট শাখা হাতে লাগবে, তো সেই জন্য না বোঝাই যায় না যে শাখাটা হতে পারে কারো, এত ছোট শাখা। তো যাই হোক, কবিতা দেববর্মা দিদিভাই বলেছে, শাখাটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, দাম কত নিয়েছে একটু বলো প্লিজ। তো যাই হোক, শাখাটা হচ্ছে 3 গ্রাম ওজনের যেহেতু বানানো হয়েছে, তো যাই হোক 3 গ্রামের ওজনের যা দাম পড়ে, আর ওই যে জিএসটি ধরে এখন, তারপর হচ্ছে মজুরি বানাতে, তো এই পরে তুমি বুঝতেই পারছো কতটা দাম হতে পারে, 3 গ্রামের ওজন মানে সোনার দাম কতটা এখন। তো হচ্ছে
সোনিয়া ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। সীমা দত্ত দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। করবী মণ্ডল দিদিভাই বলেছে দিদিভাই ভিডিওটা দেখতে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। শ্রেয়সী ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগে দিদিভাই তোমার ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। লাড্ডু গোপুর নাটখাট চ্যানেল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ব্লগ বোন, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। ডেলি লাইফস্টাইল KM ব্লগ থেকে দিদিভাই বলেছে দিদিভাই একটা কথা জিজ্ঞাসা করার ছিল, বলছি তোমার কড়াইটা এত চকচকে কিভাবে করো, একদম নতুন লাগে, কিভাবে এত চকচক করো প্লিজ বলো। তো যাই হোক, কীভাবে এত চকচক করি সেটা হচ্ছে প্রতিদিন যেরকম আমি রান্না করি দেখতেই পাও, রান্না করার পর কিন্তু প্রতিদিনের কড়াই প্রতিদিনই মাঝি, এমন একটা দিন নেই যে আমি রান্না করে হয়তো হালকা একটু উপরে একটু হলুদের দাগ থাকে, অনেক সময় রান্না করলে তো কড়াইতে হলুদের দাগ থাকে, তেল হলুদের দাগ মশলার দাগ, তাই না, বেশি করে না ঘষলে সেটা সাদা হয় না, হলুদ হলুদ ভাবটা থাকে। কিন্তু আমি কিন্তু সবসময় কী করি, যখনই রান্না করবো তখনই আমি কিন্তু খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করি। ওই যে স্টিলের যে ঘষারগুলো পাওয়া যায় না, মানে কড়াই মাজার, ওটা দিয়ে প্রথমে খুব ভালো করে ঘষি, পেছনের দিকে অনেক সময় তেলগুলো পড়লে একদম গ্যাসের ইসে পুরো কালো হয়ে থাকে, ওটা কিন্তু প্রতিদিন ঘষে ঘষে ওঠাই। আর কড়াইয়ের ভেতরেও কিন্তু আমি ওই স্টিলের ওটা দিয়ে ভালো করে ঘষি। আর যেটা স্প্রাইট আছে সেটা যেগুলো নতুন সময় কিন্তু দেখবা যে অনেকটা কিন্তু ধারালো থাকে, মানে ওটাতে কিন্তু একটু হালকা ঘষলেই পরিষ্কার হয়ে যায় কড়াই। তো প্রথমে আমি স্টিলের যেটা স্প্রাইট বলে না কি বলে যাই না ঠিক, স্টিলের যেটা পাওয়া যায় ঘষা, ওটা দিয়ে প্রথমে ঘষি, তেল বা দাগ কোনো থাকলে উঠে যায়। তারপরে হচ্ছে আমি নতুন স্প্রাইট দিয়ে কিন্তু ঘষি। আমি কি করি বলো তো, দুটো স্প্রাইট সবসময় আমি রান্নাঘরে রাখি। একটা হচ্ছে ধরো প্রথম যেটা নতুন থাকে ওটা দিয়ে কড়াই পরিষ্কার করি, ওটা দিয়ে কিন্তু আমি কখনো থালা পরিষ্কার করি না। কেন বলো তো, কারণ ওটা তাড়াতাড়ি বেশি মাজলে তো নরম হয়ে যাবে, তো সেই জন্য ওটা আলাদা রাখি। আর যেটা নরম হয়ে গেছে সেটা দিয়ে সবসময় থালা বাসন মাজি। আবার যখন ওটা কড়াই মাঝতে নরম হয়ে যায় তখন ওটা দিয়ে আবার বাসন মাজা শুরু করি, তখন আবার নতুন আরেকটা স্প্রাইট বের করি, তখন ওটা দিয়ে আবার কড়াই মাজি। তো এইভাবেই আমি দুটো স্প্রাইট রাখি, এতে তো নতুন সময় ধারালো থাকে না, ওটা দিয়ে ঘষলেই কিন্তু অনেক সহজেই কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে থাকে। আমি কিন্তু এইভাবেই করি, জানি না কে করে এইভাবে আমার মতো, কিন্তু আমি এই বুদ্ধিটাই চালাই, তো এই জন্য আমার কড়াই সবসময় পরিষ্কার থাকে। তো যাই হোক, এমডি নাজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে আপু তুমি বড় নাকি তোমার বড় ভাই বড়? তো যাই হোক, আমি ছোট, আমার দাদা হচ্ছে, মানে যেটা ভাই বলছো বা দাদা, আমার থেকে কিন্তু 3 বছরের বড়। আর কি বলতো, আমার দাদা প্রচণ্ড রোগা, তো যেহেতু আমার অনেক দিন আগে বিয়ে হয়েছে, 11 বছর হয়ে গেল, এত বড় একটা ছেলে আছে, তো সে যাই হোক কেউ না সহজে বিশ্বাসও করতে চায় না। কেউ যদি কাউকে যদি বলি আমার দাদা হয়, বিশ্বাসই করে না যে আমার দাদা হতে পারে। যেহেতু আমার দাদা আমার খুবই রোগা, মানে আমার বৌদিও রোগা, আমার দাদাও রোগা, তো সেই জন্য সবাই ভাবে হচ্ছে আমার ভাই হয়, দাদা হয় না। তো সেই জন্য কেউ সহজে বিশ্বাসও করতে চায় না বলার পর। যদি কেউ না দেখে সবাই ভাবে বোধহয় আমার হচ্ছে ভাইই হয়, আমি হচ্ছে বড়, আমার দাদাই হচ্ছে ছোট। তো সেই জন্য আর কি কেউ বুঝতে পারে না সহজে। তো যাই হোক, আমার থেকে আমার দাদা কিন্তু 3 বছরের বড়। তো যাই হোক, আগের দিনগুলো আগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। চুমকি নয়ন শর্মা, জেসমিন আক্তার, পূজা মণ্ডল, সুপ্রিয়া ব্লগ, রেনবো লাইভ, ঝিলিক মণ্ডল, তৃষ্ণা মণি, রিয়েল ব্লগার এপি, তৃষ্ণা পাত্র, সোনিয়া দেবী, রাশ্মিতা শাহ, রীতা শর্মা, মনির সংসার, শ্রুতি ব্লগ, হ্যাপি ফ্যামিলি ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো যাই হোক, সকাল সকাল রান্না করছি, ওদিকে ডাল পনির হয়ে গেছে, আর ভাজাগুলো তো সব করে নিয়েছি আমি, আর এখন বসালাম হচ্ছে পোলাওটা। তো যাই হোক, এদিকে বেশি কাজও কিসমিস ছিল না, অল্পই ছিল, আর আমার খেয়ালও নেই যে বাবানের পাপাকে আমি আনতে বলবো, তো সেই জন্য আমার যা ছিল তা দিয়ে করে নিলাম। তো এদিকে লবণ চিনিটা কিন্তু আমি পরে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার একদমই কিন্তু পোলাওটা কিন্তু হয়ে গেছে, একদম বেশ সুন্দর কিন্তু ঢেকে রেখেছিলাম, ঝরঝরে হয়ে গেছে। তো এই পর্যন্ত এইটুকুই রান্না হয়েছে। তারপর বাবানের পাপা বাজার থেকে মাছ আর মাংস নিয়ে এসে, যেটা আমি করে উঠতে পারিনি, কারণ এত সকালবেলা এত কিছু রান্না করা তো সম্ভব না, ধীরে ধীরে এগুলো করলাম। তো আমি বাবানের পাপাকে বললাম এগুলো দিয়ে আপাতত খেয়ে নাও, যেমন ডাল পনির ভাজা আছে ওগুলো দিয়ে বাবানের পাপাকে খেতে দিলাম। আর হচ্ছে মাছের ঝোল আর মাংস সেটা এখন আমি করিনি, আমাদের খাওয়া দাওয়া হলো, ওরা স্কুলে বেরিয়ে যাবে, তারপরে হচ্ছে আমি রান্না বসাবো। তো সেই জন্য হচ্ছে যে বাবানকে রেডি করে দিলাম, ওরা চলে গেল স্কুলে, আর সেই জন্য হচ্ছে আমি এখন চলে আসলাম রান্না করতে। তো যাই হোক, দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি। এদিকে মাছ মাংসের জন্য যা যা লাগবে, সবজি থেকে মশলা থেকে যা সবটাই কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর এখনও কিন্তু আমার বোন আসেইনি বলতে পারো। তো যাই হোক, ওইদিকে মাংসের জন্য আমি আলুটা ভাজতে বসালাম, আর এইদিকে করে নিচ্ছি মাছ। তো মাছ একটু বেশি এনেছিল, এতগুলো মাছ লাগবে না দেখে আমি আবার কিছুটা ফ্রিজে রেখে এসেছি, আর যে কপিস লাগবে সেই কপিস হচ্ছে আমি যে ভেজে নিচ্ছি ভালো করে।
তো যাই হোক গোটা একটা মাথা আনতে বলেছিলাম বাবানের পাপাকে, যে আলাদা একটা বাটিতে একটা গোটা একটা মাথা দেবো। তো সেই জন্য বাবানের পাপা কিন্তু গোটা একটা মানে মাছের মাথাটা মাঝখান থেকে কেটে আনেনি। আমি বললাম মাছের মাথাটা গোটাই রেখো, কেটে নিয়ে এসো না, তো সেই জন্য গোটাই এনেছে। তো ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে করবো এখন মাংস। তো সেই জন্য এই যে জিরে তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এখন দিচ্ছি তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এর মাঝে আবার কি বলো তো, কি বলবো, মানে রান্না করছি আজকে একদম ঝামেলার উপরে ঝামেলা চলে এসছে। এদিকে রান্না করতে করতে আমার মায়ের বাড়ি ওখানে, যেখানে আমি বললাম না আমাদের এখানে 1 নাম শুরু হয়েছে, আমার মায়ের বাড়ি কিন্তু শুরু হবে হচ্ছে মায়ের বাড়ি ওখানে ওই পাড়াতেই শুরু হবে, মানে গ্রামের ভেতরে, মানে গ্রামের ভেতর বলতে মায়ের বাড়ি যে গ্রামটা আর কি ওখানেই আর কি সবাই মিলে করে 1 নাম। ওখানেও 3 দিন হবে, সেটা শুরু হবে। আমার দাদার বিয়ে যেহেতু মানে কি বলবো অঘ্রাণের 7 তারিখ পড়ছে আর 9 তারিখে প্রভাত পড়ছে, 9 তারিখ মানে ভোরবেলা থেকে, মানে যেটা 10 তারিখ পড়ে যায় আর কি, 10 তারিখ সকালেই বলতে পারো। তো 9 তারিখ ভোর থেকে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের ওখানে 1 নাম কীর্তন, 3 দিন হবে। তো আমার দাদার বিয়ে কিন্তু প্রথমে কিন্তু অঘ্রাণ মাসের 9 তারিখেই ঠিক হয়েছিল, আমাদের বাইরে কারো খেয়াল ছিল না কীর্তনের কথা। তো 9 তারিখে কিন্তু যেটা 7 তারিখে এখন হচ্ছে, কিন্তু ওটা কিন্তু প্রথমে 9 তারিখেই কিন্তু ঠিক হয়েছিল। তারপর হঠাৎ মনে পড়াতে যেহেতু সব তখন ঠিক হয়ে গেল, ওরা মেয়ের বাড়ি থেকে সবাই চলে গেল, হঠাৎ কয়েকদিন পর হঠাৎ মাথায় আসলো এমা কীর্তনের কথা। তো তারপরে ওটা আবার 7 তারিখে করা হলো। কেন বলো তো 9 তারিখে কেন অসুবিধা? আসলে আমাদের গ্রামে যে 9 তারিখে ভোরবেলা থেকে কীর্তন শুরু হয়, যে 3টা দিন কীর্তন হবে গোটাই গ্রাম কিন্তু নিরামিষ খায়, মানে গ্রামের কেউ পেঁয়াজ রসুন মাছ মাংস কেউ কিন্তু খাবে না। ওখানে যে দোকানগুলো পর্যন্ত বসে সেখানেও কিন্তু পেঁয়াজ রসুনের কোনো দোকান কিন্তু বসতে দেয় না, যেগুলো ঘুগনি বলো বা পেঁয়াজ রসুনের কোনো খাবার টাবার যেটাই বলো ওটা কিন্তু কখনোই বসতেও দেয় না। যা মানে ওখানে দোকান যা থাকে খাওয়ার বাচ্চাদের বড়দের যাদের সবটাই কিন্তু নিরামিষ হয়, ওখানে পেঁয়াজ রসুনের কোনো মানে রান্নার কোনো হবে না। আর গোটা গ্রামেও কিন্তু পেঁয়াজ রসুন খায় না, গোটা গ্রামে নিরামিষ খায়। যদি ওই টাইমে বৌভাত নেওয়া হয় কেউ কিন্তু বৌভাত খেতেও আসবে না। কিন্তু 9 তারিখে যদি বিয়ে হয় 9, 10, 11 তারিখ মানে গানও শেষ হচ্ছে, এদিকে বৌভাতও পড়ে যাচ্ছে। তো সেই জন্য ওই জন্য হচ্ছে মানে নিরামিষ খাবে আর কি। তো কেউ মাছ মাংস খাবে না, মানে মাংস মাছ মাংস কেউ খায় না পেঁয়াজ রসুন ওই কীর্তনের জন্য। তো সেই কারণে সেটা আগিয়ে 7 তারিখ করা হয়েছে, যাতে 9 তারিখে মানে 9 তারিখ তো রাতেই শেষ হয়ে যাবে, আর ভোর থেকে যেহেতু গান শুরু হবে তো কোনো আর সমস্যা হবে না। তো এটাই আর কি করা হয়েছে। তো যাই হোক আজকে সেই কীর্তনের লোক এসেছিলো আমাদের এখানে, কীর্তনের লোক বলতে গেলে আমাদের মায়ের বাড়ি যেহেতু চাঁদা তুলতে সব জায়গায় যায়, তো প্রতি বছর আমাদের এই দিকটা আছে কাছাকাছি, আমাকে তো চিনে সবাই। তো আমাদের বাড়িতে আবার চলে এসে আমাদের বাড়িতে এসে প্রতি বছর আসে, আজকে এসে 4 জন এসে আমাদের পাড়া থেকে আর কি, ওই বৌদি হবে, কেউ হচ্ছে ঠাকুমা হবে, বা কেউ এই তো আত্মীয় আর কি, আত্মীয় বলতে পারো আমার পাড়ার লোক যেরকম আমরা ডাকি আর কি। তো ওরা এসছে। তো এইদিকে আমি করছি রান্না করতে করতে মাংস কষাচ্ছি, এদিকে মাছ রান্না করছি, তখনই ওরা এসছে। তারপরে এসে ওদের সাথে একটু রান্না করব না গল্প করব, তো সেই জন্য হচ্ছে একটু গল্প করছি প্লাস রান্না করছি, এইগুলোই করছিলাম একসাথে। তারপরে এদিকে মশলা কষাতে কষাতে আমি ওদের বললাম কি বসো আমি একটু চা করি, তো সেই জন্য ওরা আবার বসলো। তো ওইদিকে মানে টাকা দিলাম আমি, তারপরে চালও দিয়েছি টাকাও দিয়েছি। তো এইদিকে আমি করে দিচ্ছি এখন চা, যেহেতু 4 জন এসে, তো 4 জনের জন্য 4 কাপ চা করছি। আর দুধ চা করতে পারলাম না, যেহেতু হচ্ছে দুধ দিয়ে পনির করেছি, তার মধ্যে দুধ দিয়ে একটু পায়েসও রান্না করব দাদার জন্য, তো সেই জন্য লাল চাই দিলাম। তো ওদেরকে আবার চা দিলাম, দিয়ে কিছুক্ষণ গল্প করছি, এদিকে আবার রান্নাও করছি। তো যাই হোক ওরা চাটা খেয়ে চলে গেল, চলে যাওয়ার পর তারপর আবার আমি রান্নায় মনোযোগী হয়ে গেলাম, চলে আসলাম রান্না করতে। তো যাই হোক এদিকে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পর দিলাম ওর মধ্যে জল দিয়ে ওইদিকে ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি করছি এখন মাছের ঝোলের জন্য ঝোল দিয়ে মানে জলটা দিয়ে দিচ্ছি, এদিকে মশলার সাথে কিন্তু আমি ফুলকপিটা খুব ভালো করে কষিয়েও নিয়েছি। তো যাই হোক এর মধ্যে এখন দিয়ে দিয়েছি মাছগুলো, গোটা মাথা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এখন রেখে দেবো। তো যাই হোক বোন তো এর মানে এই যে এখন আমি এই যে এখনও কিন্তু আমার বোন আসেনি, মাংসটা নামানোর আগে আগে এসছে আমার বোন জানো। তো এইদিকে নামাতে এসেছি, এখন কিন্তু আমার বোনের সাথে গল্প করছি আর মাংসটা আমি রান্না করছি। এখন বোনের বর আর বোনের ছোট ছেলেটা এসছে। তো যাই হোক বোনের বর আর থাকেনি, ও বোনকে রেখে 5-10 মিনিট ছিল থেকে চলে গেছিলো, একবারে সন্ধ্যার দিকে এসেছিলো। তো যাই হোক এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, তারপর আমি স্নান করলাম, রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম। তারপর এই যে আমার বোনের ছেলে তোমাদের বলেছিলাম না, ওই হচ্ছে দূরবীন নিয়ে খেয়েছি, এর জন্যই হচ্ছে প্রচণ্ড আর কি। আমাদের বাড়িতে এসে আমার একটা ফাইবারের বাটি ফাটিয়ে দিয়েছে, মানে ছিল ইসের ওপরে সিঁড়ির উপর এনে ছুঁড়ে ফেলে দিয়েছে।
তারপরে আমার হচ্ছে টি টেবিলের উপর যে আমি ফুলদানিটা রাখি না, ওটা পর্যন্ত আমাকে সরিয়ে রাখতে হয়েছে, বলা যায় না কখন ফেলে দিবে, যেহেতু ওটা ছিল আর কি, কী বলে চীনামাটির না কি বলে, তো যাই হোক ওগুলোর ছিল ফুলদানিটা, তো সেই জন্য হচ্ছে ওটা আমি সরিয়ে দিয়েছি, কারণ ও ফেলে দিতে পারে সেই ভয়। আর এই হচ্ছে আমার বোন, কাকুর মেয়ে, যেহেতু ওইও একা, মানে আমার মেজো কাকুর এক ছেলে এক মেয়ে, আর আমার বাবারও কিন্তু এক ছেলে এক মেয়ে, আর আমার যে ছোটো কাকু আছে ওরও কিন্তু একটাই ছেলে, যেহেতু পরে আর কোনো বাচ্চা নেয়নি, তো সেই জন্য একটাই ছেলে। তো আমাদের বাড়িতে প্রথমেই কিন্তু ছেলে, তারপরে হচ্ছে মেয়ে, এরকম মানে সবারই প্রথমে ছেলে। আমার বাবারও যেরকম, আমার দাদা বড়, এই বোনেরও কিন্তু ওর যে দাদা ওইও কিন্তু বড়, আর আমার ছোটো কাকুরও প্রথমে ছেলে, এরকমভাবেই কিন্তু হচ্ছে। আর এইদিকে আমারও প্রথমে ছেলে, আমার বোনেরও প্রথমে ছেলে, মানে প্রথম সবারই ছেলে আর কি বলতে পারো। তো যাই হোক বোন বলছে কিছুই তো করতে পারলো না, তাহলে পায়েসটা আমি রান্না করি। তো ওই পায়েসটা রান্না করলো, তারপর দাদা আসলো, তো এখন সব কিছু কিন্তু আমি রেডি করছি দাদাকে খাওয়ানোর জন্য। তো এদিকে সব রান্নাগুলো একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। তো যাই হোক রান্না বলতে গেলে মাছ, মাংস, ডাল, আর এখানে 5 রকমের ভাজা, যেহেতু আলু ফুলকপি একসাথে ভেজেছি, তো 5 রকমের ভাজা, আর চাটনি আছে, দই আনা হয়নি, মিষ্টি, পায়েস। তো এগুলোই হচ্ছে আজকের হচ্ছে খাবার। আর হচ্ছে পোলাও করেছি, ভাত। এই যে দাদাও চলে এসছে অনেকক্ষণ, তো লেবু লঙ্কা দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। আর আলু ফুলকপি যেহেতু একসাথে ভেজেছি, তো সেই জন্য একসাথেই দিয়েছি, তো ভাজা কিন্তু সব মিলিয়ে 5 রকমেরই হলো। আর এইদিকে রান্না হচ্ছে আমার গোনাও হয়নি। যাই হোক এদিকে মিষ্টি আছে, তারপরে পায়েস, চাটনি, ডাল, মাংস, মাছের মাথা, তারপরে হচ্ছে পনির, তো যাই হোক মাছের ঝোল। তো এইদিকে হচ্ছে এই যে একটু আশীর্বাদ করে দিচ্ছিলাম দাদাকে, আর দাদা বসেছিল, দাদা আসার পর সঙ্গে সঙ্গে এদিকে খাবারটা বেড়ে দিয়েছি। তারপর আমি দেওয়ার পর বোনও দিল, যেহেতু বোন আমরা একসাথেই দুজনে মিলে করছি। আর আমাদের যেহেতু যতই কাকাতো বোন হোক, আমরা কিন্তু থাকি নিজের বোনের মতনই সবসময়, ভাই বোন কিন্তু ওভাবেই থাকা হয় আমাদের বাড়ির সবাই। তো যাই হোক এদিকে সবটা কমপ্লিট করলাম। তো আর কি একটু তো খাইয়ে দিতে হয়, তো ভাবলাম ভাত আর কি খাওয়াবো, তো একটু পায়েস আর মিষ্টি খাওয়াই দিই। তো সেটাই হচ্ছে, আমিও খাইয়ে দিলাম, বোনও একটু খাইয়ে দিল। তারপর যাই হোক আমাদের এখনও খাওয়া হয়নি, সেই অনেকটা দাদা এসেও অনেকটা দেরি করে আসলো, ও একটু ব্যস্ত ছিল, আর বাড়িতে বুঝতেই পারছো অনেক কাজ আছে, এই জন্য দেরি হলো। তো যাই হোক ওকে খাবার দিয়ে আমরাও 2 বোনে বসে পড়েছি খেতে। আমাদের খাওয়া শেষ হতে হতে তখন আবার বাবানের পাপা বাবানকেও নিয়ে চলে আসলো। তো যাই হোক বাবানকে আসলো, বাবানের পাপাকে দিলাম, বাবানকেও পরে খেতে দিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানি। আজকের মতো টাটা, দেখাবে নতুন